বহু বছর আগে এক পাহাড়ি গ্রামে আতঙ্ক ছিল এক নেকড়ে মানবের। রাতের অন্ধকার নামলেই জঙ্গল থেকে লোকালয়ে নেমে আসতো সে, যার হাত থেকে রেহাই পায়নি এই গ্রামের কোনো মানুষ। থাম অভিশপ্ত পিশাচ, আর এক পায়ে এগোবি না। অনেক হয়েছে তোর পাপের খেলা। আজ এই পবিত্র বাইবেলের আলোয় তোকে হার মানতেই হবে। এক্সারসিজমস্তে ওম নিশিমুন্দুস স্পিরিতুস in nomine Patris et Filii et Spiritus Sancti। এই অন্ধকারের পিশাচ, ফিরে যা তোর অন্ধকারে। কুয়াশার চাদর গায়ে পাহাড়ের মাঝে অবস্থিত এই ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, নাম অম্বরী। আর তারই পাশে সাত্তারি ঘন জঙ্গলের মাঝে আছে এক প্রাচীন চার্চ, যার ধ্বংসাবশেষের ভেতরে আছে কিছু অজানা রহস্য। আর এর মাঝেই শহরের ব্যস্ত কোলাহল থেকে দূর হতে এই গ্রামেই ছুটি কাটাতে এসেছে চার বন্ধু, অঙ্কিতা, মেঘলা, রোহিত আর আবির। আর তাদের গাইড হলেন এই গ্রামেরই এক প্রবীণ বৃদ্ধ। সারাদিন জঙ্গল ঘোরার পর সন্ধ্যের দিকে তারা এসে আশ্রয় নিল সেই গ্রামেরই একটা কটেজে। দাদু, অনেক তো রাত হলো। আপনাদের গ্রামের মানে সাততারির জঙ্গলের সেই বিখ্যাত রহস্যময় গল্পটা আমাদের বলুন না। হ্যাঁ হ্যাঁ দাদু, একটা দারুণ থ্রিলার গল্প বলুন না। এই রাতের বেলা এমন গল্প শুনতে বেশ ভালো লাগে। তোমরা শহরের ছেলে পুলে সব কিছুতে একটু বেশি হাসাহাসি করো, তবে আমি যা বলতে যাচ্ছি তা কোনো বানানো গল্প নয়। এই সাত্তারির জঙ্গলের এক ভয়ঙ্কর ইতিহাস। আজ থেকে প্রায় অনেক বছর আগে এই সাত্তারির গ্রামেই কার্তিক পালোয়ান বলে একজন থাকত। যেমন তার অসুরের মতো দেহ, তেমনই ছিল তার নিষ্ঠুর স্বভাব। হাটের দোকানপাট ভাঙচুর করা, যখন তখন যাকে তাকে মারধর করা, এইসবই ছিল কার্তিক পালোয়ানের একমাত্র কাজ। কিন্তু কার্তিক পালোয়ানের পাপের ঘড়া পূর্ণ হলো সেদিন, যেদিন সে এক উচ্চ পদস্থ পর্তুগিজ অফিসারের মেয়ের উপর আক্রমণ করল। সেই অফিসার ছিলেন অত্যন্ত প্রভাবশালী, আর তাই অফিসারের আদেশে কার্তিক পালোয়ানকে জেলের অন্ধকার কোঠরিতে ফেলে রাখা হয়। আর তিনি ঠিক করেন তার জন্য এক ভয়ঙ্কর শাস্তির। একদিন কারাগারের ভেতরে এক হিংস্র ক্ষুধার্ত নেকড়ের সাথে কার্তিক পালোয়ানকে অস্ত্রহীন অবস্থায় ছেড়ে দেন। সবাই ভেবেছিল নেকড়েটা তাকে ছিঁড়ে খাবে। এরপর তাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে নেকড়েটার ধাওয়ায় কার্তিক পালোয়ান ক্ষতবিক্ষত হয়ে যায়। তবে নিজের শেষ শক্তি দিয়ে সে নেকড়েটাকে মেরে ফেলে, কিন্তু যতক্ষণে সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে কারাগারের প্রহরীরা তাদের নিস্তেজ দেখে মৃত ভেবে তাদের দেহটিকে সাত্তারির জঙ্গলের নদীর ধারে ফেলে চলে যায়। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তারপর। পূর্ণিমার চাঁদের আলোয় নেকড়ের হিংস্র আত্মা আর কার্তিক পালোয়ানের পৈশাচিক দেহ এক হয়ে গেল, আর জন্ম নিল অভিশপ্ত নেকড়ে মানব।
যখন তার ওই রূপ পুরো জনপদকে ধ্বংস করে দিয়েছিল, তখন এগিয়ে এলেন ফাদার লুই। তিনি তার পবিত্র মন্ত্র দিয়ে সেই পিশাচকে শুধু পরাস্তই করলেন না, ফাদারের দেওয়া অভিশাপে সেই জীবন্ত নেকড়েটা রূপান্তরিত হয়ে গেল এক পাথরের মূর্তিতে। তারপর সেই পাথরের মূর্তিটাকে বন্দি করে রাখা হলো সাত্তারির গভীর জঙ্গলের এক প্রাচীন চার্চে, যেখানে বছরের পর বছর ধরে সেই শিকল জড়ানো পাথরের নেকড়েটা বন্দি হয়ে আছে। আরে ধুর ধুর, কী সব যাতা গাঁজাখুরি গপ্প এগুলো! এসব গল্পের কোনো মাথা মুন্ডু আছে নাকি? একদম ঠিক বলেছিস ভাই, একটা নেকড়ে মানব, তাও আবার এখানে। সত্যি তখনকার দিনের লোকেরা গল্প বানাতে বেশ পারতো মাইরি। হ্যাঁ, বেশ, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে কাল সকালবেলায় চলে যান জঙ্গলের ওই প্রাচীন চার্চে। সেখানে গিয়ে নিজের চোখেই দেখে আসুন ভারী চেনের মধ্যে কিভাবে আটকে রাখা হয়েছে তাকে। বেশ দাদু, এখন তাহলে আমরা আসি। কালকে সকালে আবার আপনার সাথে দেখা হবে। কি রে অঙ্কিতা, মেঘলা, তোরা দাদুর ওই গাঁজাখুরি গল্প শুনে আবার ভয় টয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, রাতের বেলায় জঙ্গলে একা যেতে পারবি তো? ধুর, ভয় পাবো কেন? তবে চারপাশের পরিবেশটা যা থমথমে, একটু তো গা ছমছম করছে। তা যা বলেছিস, শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে ছোট্ট এই গ্রামটা কিন্তু দারুণ। তবে একবার ওই চার্চটায় গেলে বেশ ভালোই হয়। দাদুও তো নিজে থেকেই যেতে বলছে। কি বলিস, যাবি নাকি ওখানে? হ্যাঁ হ্যাঁ, চল চল, কাল সকালেই তাহলে যাওয়া যাক। আচ্ছা বেশ, চল এবার তাহলে ফেরা যাক। অনেক ঘুম পাচ্ছে। আর কালকেরটা কালকে সকালেই দেখা যাবে। পাহাড়ের সকালের ঘুমটাই আলাদা। কিরে, তোরা উঠবি নাকি সারাদিন ওই নেকড়ে মানবের স্বপ্নই দেখবি? চল চল, তাড়াতাড়ি ফ্রেশ হয়নি। আজ তো দাদুর বলা ওই পুরনো চার্চ আর পাথরের মূর্তিটা দেখতে যাওয়ার কথা। চল দেখি দাদুর গল্পের কতটা সত্যি আর কতটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে। সকাল সকাল চার্চে যাওয়ার কথা থাকলেও পাহাড়ের চমৎকার সব দৃশ্য দেখতে দেখতে তারা ভুলে যায় মূল উদ্দেশ্যের কথা। হঠাৎ যখন মনে পড়ল, ততক্ষণে বিকেল গড়িয়ে এসেছে। চার্চের দিকে এগোতেই তারা দেখল পাহাড়ি পর্যটকেরা সবাই সেখান থেকে ঘুরে নিচের দিকে ফিরে আসছে। কি রে, সবাই তো ওখান থেকে ফিরে চলে আসছে। এখন কি আমাদের যাওয়াটা ঠিক হবে? সন্ধে তো প্রায় হয়ে এলো। আরে ধুর, চল তো, এখনই তো যাওয়ার আসল সময়। কোনো ব্যাপার না, যাব, একবার ঝটপট দেখে চলে আসবো। কয়েকটা ভালো ভালো ছবিও তোলা যাবে। চল তো। ওরে বাবারে, মেঘলা দেখ, ওটা কি? দেখ রোহিত, সত্যি সত্যি একটা পাথরের নেকড়ে মূর্তি। হ্যাঁ রে ভাই, একদম চেনের সাথে। আর এই দেখ, কতগুলো পিলারের সাথে কি শক্ত করে বাঁধা। জাস্ট অবিশ্বাস্য। মূর্তির এক্সপ্রেশনটা দেখেছিস? মনে হচ্ছে যেন এখনই পাথর ফেটে জ্যান্ত হয়ে বেরিয়ে আসবে। দেখ, আমার কিন্তু এই জায়গাটা মোটেও ভালো ঠেকছে না। গল্পটা যদি সত্যি হয় তাহলে চল চল না, এখান থেকে সবাই চলে যাই। ধুর পাগলি, মূর্তি তো পাথরেরই হয়। চল, চারপাশটা আর একটু ভালো করে দেখে আসি। এ দেখ, কথা বলতে বলতে তো অন্ধকার হয়ে গেল রে। চল এবার সত্যি সত্যি কটেজে ফিরি। সত্যি পাথরটা কেমন যেন অন্যরকম, কেমন একটা ঠান্ডা। আর কি হলো মেঘলা? উফ, লোহার ওই শিকলটায় হাত লেগে আঙুলটা কেটে গেল। ইস, অনেকটা কেটেছে।
চল চল, জলদি কটেজে ফিরে ডেটল আর ব্যান্ডেড লাগাতে হবে, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, চল চল। বাইরের আবহাওয়াটাও কেমন যেন বিগড়ে যাচ্ছে, ঝড় বৃষ্টি আসতে পারে। জলদি বেরো এখান থেকে। বাপরে, বাইরেটা কি অন্ধকার, আর হাওয়াও দিচ্ছে। উপর দিয়ে ওই মূর্তিটা দেখার পর কেন জানি না খুব ভয় করছে। ধুর, তোরা মেয়েগুলো না পারিস বটে। পাথরের মূর্তি কখনো জ্যান্ত হয় নাকি? রোহিত, শুনলি ওটা কিসের আওয়াজ ছিল? ওটা ওটা জাস্ট কোনো পাহাড়ি জঙ্গলি কুকুর হবে হয়তো। চল, অনেক অনেক রাত হয়েছে, এবার যে যার মতো ঘুমিয়ে পড়। কি হয়েছে ভাইয়া? এত সকাল সকাল সবাই এত ছুটোছুটি করছে কেন? কি হয়েছে এখানে? সর্বনাশ হয়ে গেছে বাবু। কাল রাতের ঝড়ে জঙ্গল থেকে কি একটা পিশাচ নেমে এসেছিল। 7 তারিখ জঙ্গলের রাস্তায় 2-3টে মানুষের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। কে বা কারা যেন তাদের টেনে হিঁচড়ে ছিঁড়ে মেরে ফেলেছে। কি করে সম্ভব? 2-3টে মানুষের লাশ? শুধু মানুষের লাশ নয় বাবু, কাল রাতে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আদিবাসীরা খবর এনেছে জঙ্গলের সেই প্রাচীন চার্চের সেই নেকড়ের পাথরের মূর্তিটা নেই। লোহার ভারী শিকলগুলো সব ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। ওরে বাবারে, তাহলে তাহলে দাদুর গল্পটা সত্যি ছিল? মূর্তিটা জ্যান্ত হয়ে গেছে? ধুর, ওটা তো পাথর ছিল। পাথর কি করে নিজে নিজে শিকল ছিঁড়ে চলে যাবে? নিশ্চয়ই কোনো চোর মূর্তিটা চুরি করেছে। না বাবু, ওটা চুরি হয়নি। ফাদার লুইয়ের সেই প্রাচীন অভিশাপের একটা নিয়ম ছিল, যদি কোনো অবিবাহিত নারীর রক্ত ওই পাথরের নেকড়ের শরীরে স্পর্শ করে তবেই সেই অভিশাপ কেটে যাবে আর পাথর ফেটে সে আবার জ্যান্ত হয়ে জেগে উঠবে। কাল রাতে ঠিক সেটাই ঘটেছে। বৃদ্ধের কথা শুনে তারা বুঝতে পারে যে কালকে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথেই জড়িয়ে আছে এই রহস্য। তাই আর দেরি না করে তারা সব কথা খুলে জানায় বৃদ্ধকে। তারপর, এ কি করলে তোমরা? 7 তারিখ সেই অভিশপ্ত নেকড়ে মানবকে তোমরা রেহাই দিয়ে দিলে। দাদু, আমাদের ক্ষমা করে দিন। আমরা এটা ইচ্ছে করে করিনি। আমাদের একটা ছোট্ট ভুলের জন্য আজ ওই পিশাচটা মুক্ত হয়ে গেছে। তোমাদের এই ছোট্ট একটা ভুলের কারণে এবার পুরো গ্রাম, পুরো এলাকাটা ধ্বংস হয়ে যাবে। এখন তাকে কেউ আটকাতে পারবে না। যার রক্তের ছোঁয়ায় ও মুক্তি পেয়েছে তার খোঁজে ও ঠিক ফিরে আসবে। তোমরা এক্ষুনি নিজেদের কটেজে ফিরে যাও, আর খুব সাবধানে থাকবে। কোনোভাবেই যেন ঘরের বাইরে না বেরোনো হয়। সেই রাতের পর কেটে গেল বেশ কিছুদিন। 4 বন্ধু আতঙ্কে কটেজের বাইরে বেরোনো বন্ধ করে দিল। প্রতিটা মুহূর্ত কাটছিল এক চরম হাড়হীন করা অনিশ্চয়তায়। আর ঠিক একদিন সেই প্রবীণ বৃদ্ধ আবার তাদের কটেজে এসে হাজির হলেন। আজ ব্লু মুন, আজই একমাত্র রাত যেদিন ওই পবিত্র বাইবেলের মন্ত্রে ওকে আবার স্তব্ধ করে আবার পাথরের মূর্তিতে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তবে যদি আজ রাতে আমরা ব্যর্থ হই তবে আর মাসখানেকের মধ্যে এই পুরো গ্রাম শ্মশানে পরিণত হবে। কিন্তু দাদু, আপনি তো বললেন যে এখন আর ওকে কেউ আটকাতে পারবে না। তাহলে হুট করে আজ রাতে এটা কি করে সম্ভব? হ্যাঁ দাদু, আর আপনার কাছেই বা এই বাইবেলটা কোথা থেকে এলো? আপনি আসলে কে? আমি হলাম ফাদার লুইয়ের শেষ বংশধর।
আর গ্রামের ওপর যখন এমন পৈশাচিক বিপদ নেমে এসেছে তখন আমি হাত গুটিয়ে চুপ করে বসে থাকতে পারি না। আর তাছাড়া এই সর্বনাশটা তোমাদের ভুলের জন্যই হয়েছে, তাই আমার সাথে গিয়ে তোমাদেরই ওকে আটকাতে হবে। আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে আমরা রাজি। আমাদের জন্য আর কোনো সাধারণ মানুষের ক্ষতি হতে দেব না আমরা। লুকিয়ে থেকে লাভ নেই পিশাচ, আজ তোর এই অভিশাপের শেষ দেখেই ছাড়বো। তীব্র গতিতে ঝোপঝাড় থেকে বেরিয়ে নেকড়ে মানব ঝাঁপিয়ে পড়ে তাদের উপর এবং এক থাবাতে সবাই আলাদা হয়ে যায়। রোহিত, আবির, বাঁচাও আমাকে কেউ, ও আমাকে মেরে ফেলবে। এরপর নেকড়েটা তার ধারালো নখ উঁচিয়ে মেঘলাকে আঘাত করতে যায়, আর ঠিক সেই মুহূর্তে রোহিত মেঘলাকে বাঁচাতে মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। নেকড়ের সেই বিষাক্ত আঁচড় রোহিতের বুকে ও গায়ে লাগাতে রোহিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। আবির, দাদু, বাঁচাও মেঘলাকে, বাঁচাও। এক সরসিজামুস্তে ওম নিশিমুম দুষ্পিরিতুস ইন nomine Patris et Filii et Spiritus Sancti। অবশেষে শান্ত হলো সেই আদিম পিশাচ, কিন্তু রক্তের সেই অভিশাপ কি সত্যি শেষ হলো? সবশেষে সবাই মিলে সেই পাথরের নেকড়েকে চার্চের ভেতরে রেখে আসে। তারপর তারা নিজেদের শহরে ফিরে যায়। একদিকে যেখানে পাহাড়ের সেই ভয়ঙ্কর সমস্যা শেষ হলো, তো অন্যদিকে শহরের এই ব্যস্ততা আর ভিড়ের মাঝে শুরু হতে চলল এক নতুন গল্প। কিছু গল্প কখনোই শুধু গাঁজাখুরি গল্প হয় না। কিছু অভিশাপের শেষ যেখানে হয় বলে আমরা ধরে নিই, আসলে সেখান থেকে শুরু হয় এক নতুন এবং আরো বেশি ভয়ঙ্কর সত্যের।